সমস্যা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা অনেক এফোর্ট দেয়, অনেক পরিশ্রম করে। কিন্তু ভালো একটা গাইডেন্সের অভাবে তারা তাদের ডিজায়ার স্কোরটা লম্বা সময় প্রিপারেশন নেওয়ার পরও তুলতে পারে না। সো আমি জিনিসটা বুঝি। আর সেই জায়গা থেকে আসলে আপনাদের জন্য কিছু করার ইচ্ছা হয়। আমি সামনের দিনগুলায় চেষ্টা করব আইএলটিএস এর সবগুলা মডিউল একদম সহজ ভাষায় আপনাদের জন্য তুলে আনার আমার এই ইউটিউব চ্যানেলটায়। আজকে মূলত আমরা রাইটিং টাস্ক 1 সবথেকে কমন যে টাইপটা হয় লাইন গ্রাফ সেটা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের আজকে শেখাবো কত সহজেই রাইটিং টাস্ক 1টা আপনারা একটা 7+ ব্যান্ডের উপযোগী করে লিখতে পারবেন। লেটস স্টার্ট। সো লাইন গ্রাফে মূলত প্রতিটা সেন্টেন্সে এই 4টা পার্ট থাকবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে, দেন ভার্ব থাকবে, দেন একটা অ্যাডভার্ব থাকবে, এবং লাস্টে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে দিব। এখন ভার্ব এবং অ্যাডভার্বগুলার এগুলোর একটা ছোট একটা লিস্ট যদি আপনি মুখস্থ করে নেন তাহলেই হবে। আপনি যথেষ্ট ভেরিয়েশন আনতে পারবেন আপনার সেন্টেন্সগুলায়। খুব ভালো মানের একটা লেখা পসিবল অল্প কিছু ভার্ব এবং অ্যাডভার্ব মুখস্থ করে নিলে কখনোই আপনার রিপিট হবে না। আচ্ছা, আর সাবজেক্ট এবং অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এটা বুঝতেই পারতেছি, এগুলো আমাদের মেমোরাইজ করার কোনো সুযোগ নাই, এগুলো আমরা কোশ্চেন থেকে এই দুইটা পার্ট নিব। তাহলে চলেন দেখে নেই ভার্ব এবং অ্যাডভার্বের লিস্টটা। এখানে হচ্ছে কি আমার এই ভার্বের লিস্টগুলো আছে, আর এই সাইডে আমার অ্যাডভার্বের লিস্টগুলো আছে। আমরা এখানে একটা ডেমোগ্রাফ আমি আপনাদের জন্য দিয়েছি আপনাদের বোঝানোর জন্য আজকে। সো প্রথমেই যদি আমরা ভার্বের লিস্টগুলা দেখি, তার আগে একটু আমরা ছবিটার দিকে তাকাই। এখানে দেখেন তো, এই লাল রঙের যে দাগটা আছে এটা হচ্ছে গিয়ে ধীরে ধীরে উপরের দিকে উঠতেছে। সবুজ রঙটা উপরে উঠতেছে কিন্তু এটা কিন্তু খুব শার্পলি উপরের দিকে উঠতেছে। পরেরগুলো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে যে নিচের দিকে নামতেছে, এবং এটা একটা মোটামুটি মডারেটলি হচ্ছে নিচের দিকে নামতেছে। তারপর এটা হচ্ছে খুব শার্পলি নিচের দিকে নামতেছে লাস্টে, এবং হচ্ছে লাস্টে একটা আমাদের স্ট্যাবল একটা লাইন আছে। সো এই মোটামুটি এই কয়টা ট্রেন্ডের মধ্যে থেকেই হচ্ছে গিয়ে লাইন গ্রাফ যেটা এটা হয়ে থাকে। সো এই সবগুলো অংশ যদি আপনি যথাযথভাবে বর্ণনা করা শিখেন তাহলে আশা করি যে আপনি লাইন গ্রাফে কখনোই আটকাবেন না। সো আমি আজকে আপনাদের প্রতিটা পার্ট ডিসক্রাইব করা শেখাবো এবং একটা স্যাম্পল অ্যান্সারও লিখে দেখাবো। সো প্রথমে হচ্ছে গিয়ে আমি ভার্বগুলার কথা বলি। আম, এখানে হচ্ছে গিয়ে আপওয়ার্ড ট্রেন্ড, অর্থাৎ এই যে লাল দাগটা এবং সবুজ দাগটা এই দুইটাকে যেহেতু উপরের দিকে উঠতেছে এগুলোকে আমরা আপওয়ার্ড ট্রেন্ড বলি। সো আপওয়ার্ড ট্রেন্ডকে ডিসক্রাইব করার জন্য আপনি ভার্ব হিসেবে রাইজ, অ্যারাইজ, অথবা ইনক্রিজ, গ্রো, ক্লাইম্ব, জাম্প, অ্যাসেন্ড, বুম, গো আপ, এই ওয়ার্ডগুলোর থেকে যে কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন। অবশ্যই যখন নতুন একটা লাইনে একই রকম ট্রেন্ড আসবে তখন আপনি অন্য একটা সিনোনিম ইউজ করবেন। যেহেতু আইএলটিএস এর মধ্যে রিপিট করার কোনো সুযোগ নাই, অথবা যত কম রিপিট করা যায় ততই ভালো, যত ভেরিয়েশন আনবেন ততই অবশ্যই আপনার রাইটিংটা হচ্ছে গিয়ে নাম্বার বুস্ট করবে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে যদি ডাউনওয়ার্ড ট্রেন্ড পাই আমরা, যেমন হচ্ছে নীল দাগটা এবং হলুদ দাগটা এই দুইটা হচ্ছে নিচের দিকে নামতেছে। সো এদেরকে ডিসক্রাইব করার জন্য আমরা ভার্ব হিসেবে ফল, ডিক্রেস, রিডিউস, ডিক্লাইন, ডিসেন্ট, ড্রপ, গো ডাউন, এই ওয়ার্ডগুলো থেকে কোনো একটা ওয়ার্ডকে ইউজ করতে পারি। লাস্টের অংশে দেখেন আমার এই যে কালো দাগটা আছে এটা মোটামুটি সমান আছে, অনেক সময় এটা হচ্ছে একদম সমান থাকতে হবে, নট নেসেসারি। হালকা যদি 19-20 হয়, কিন্তু মোটামুটি যদি লাইনটা আপনার মনে হয় যে এটা হরিজন্টাল আছে, অর্থাৎ এটা সমান আছে, ভূমির সমান্তরাল আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই ট্রেনটাকে বলি স্টেডি ট্রেন। সেই রকম পরিস্থিতিটাকে আমার ডিসক্রাইব করার জন্য কি ব্যবহার করব আমি সেটা আমি এখানে লিখে দিয়েছি। আমি একসাথে ভার্ব এবং অ্যাডভার্ব দুইটাকে এখানে যোগ করে দিছি বোঝার সুবিধার জন্য। আমি এখানে ভার্ব হিসেবে রিমেইন বা স্টে ব্যবহার করতে পারি, সেই সাথে অ্যাডভার্ব হিসেবে আনচেঞ্জড ব্যবহার করতে পারি। এর বিকল্প হিসেবে কি কি হতে পারে সেগুলো নিচে লিখে দিয়েছি: রিমেইন স্টেবল, রিমেইন স্টেডি, রিমেইন কনস্ট্যান্ট, রিমেইন ইন দ্য সেম লেভেল, অথবা রিমেইন অ্যাট দ্য সেম লেভেল। সো এগুলোকে আমরা হচ্ছে গিয়ে ভার্ব প্লাস অ্যাডভার্ব আকারে একসাথে আমি স্টেডি ট্রেন্ডগুলো এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এরপরে আসি যে আহ, দ্বিতীয় যে অংশটা আমি বললাম, এখানে যদি আমরা তাকাই ভার্বের পরে আমার কি লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা ট্রেন্ডকে ডেসক্রাইব করার জন্য। সো ভার্বটা তো আমরা দেখলাম, এখন অ্যাডভার্বে যদি আসি তাহলে হচ্ছে গিয়ে শুরুতেই একটা জিনিস আমরা চিন্তা করি যে লাল দাগ যেটা সেটা উপরে উঠেছে, আবার সবুজ দাগ সেটা উপরে উঠেছে। কিন্তু অবশ্যই আমরা বুঝতে পারতেছি একটা জিনিস যে এই দুইটা যদিও উপরে উঠতেছে কিন্তু তাদের মধ্যেও কি অবশ্যই একটা ডিফারেন্স আছে। সেটা কিরকম, যে লাল দাগটা যেটা সেটা খুব ধীরে ধীরে উপরে উঠতেছে এবং সবুজ দাগটা খুব দ্রুত উপরের দিকে উঠতেছে। সো এই দুইটাকে অবশ্যই আমরা ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। সেটা আমরা কিভাবে করব, আমি দেখেন এই যে সবুজ দাগটা যেটা খুব দ্রুত উপরে উঠতেছে সেটাকে ডেসক্রাইব করার জন্য আমি এখানে যে সবুজ কালারে বেশ কিছু অ্যাডভার্ব লিখে দিয়েছি। সো ভার্বের পরে যেমন এটা উপরে উঠতেছে, সো ভার্ব হিসেবে আমি এখান থেকে হচ্ছে গিয়ে এই আপওয়ার্ড ট্রেন্ডের একটা ওয়ার্ড নিব। সাপোজ আমি ইনক্রিজ শব্দটা নিলাম।
তারপর এখান থেকে একটা অ্যাডভার্ব নিব, সেটা কি হতে পারে? ড্রামাটিক্যালি, শার্পলি, এনরমাসলি, স্টিপলি, সাবস্টেন্সিয়ালি, কনসিডারেবলি, সিগনিফিকেন্টলি অথবা র্যাপিডলি। সো এরকম ওয়ার্ডগুলো আমরা অবশ্যই নোট খাতায়, এটা ভিডিওটা দেখার সময় আপনারা তুলে নেবেন এই ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে আমি এই দাগটার কথা আগে বলে দিই। এই লাল দাগ যেটা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতেছে, সেটাকে ডিসক্রাইব করার জন্য আমরা কি করতে পারি? ওখান থেকে একটা ভার্ব নিব আর এখান থেকে একটা অ্যাডভার্ব নেব। আবার অ্যাডভার্ব হিসেবে স্লাইটলি, মার্জিনালি, এ লিটল, মিনিমালি, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসি এই নীল দাগটার কথা যদি আমরা ধরি, তাহলে হচ্ছে এটা শুরুতেই এটা সবাই বুঝতে পারতেছি যে এটা নিচের দিকে নামতেছে। সো আমি এখন ডাউনওয়ার্ড ট্রেন্ড থেকে একটা ভার্ব সিলেক্ট করব। আর যেহেতু এটা মোটামুটি হচ্ছে গিয়ে এই ২ টার মাঝামাঝি বলা যায়। এটা যতটুকু দ্রুত উঠতেছে, এটা যতটুকু দ্রুত উঠতেছে, এটা ধরা যায় তাদের মাঝামাঝি দ্রুত একটা পেইসে হচ্ছে নিচের দিকে নামতেছে। সো এটাকে আমরা যদি মডারেটলি ধরি, তাহলে এখান থেকে আমার ভার্বটা আসবে, দেন এখান থেকে হচ্ছে আমার একটা অ্যাডভার্ব আসবে। সেটা কি হতে পারে? মডারেটলি, গ্র্যাজুয়ালি, স্লোলি, স্টেডিলি, অর্থাৎ আ আ খুব দ্রুত এবং খুব আস্তে, এই ২ টার মাঝামাঝি যদি আমার মনে হয় ট্রেন্ডটা, তখন আমরা এখান থেকে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করব। সো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে ভার্বের লিস্টটা এবং এখান থেকে আমরা অ্যাডভার্বের লিস্টটা সবাই অবশ্যই নোট খাতায় এখনই তুলে নেই। সো আমি আজকে আপনাদের সামনে একটা স্যাম্পল লিখে দেখাবো, যেখানে আমি উপরে যে আলোচনাগুলো করেছি সেগুলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। চলেন আমরা শুরু করে দিই। সো শুরুতেই হচ্ছে আপনারা সবাই জানেন যে টাস্ক ওয়ানে ৩টা পার্ট থাকে। শুরুতেই আমার একটা ইন্ট্রোডাকশন থাকবে, যেখানে আমরা কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করব, অর্থাৎ কোশ্চেনের মধ্যে ওরা যে ওয়ার্ডগুলো ইউজ করেছে আমরা চেষ্টা করব সেগুলোকে সিনোনিম আকারে, আমাদের নিজস্ব যে সিনোনিমগুলো জানা আছে সেগুলোকে দিয়ে রিপ্লেস করে দেব। দেন যদি সম্ভব হয় স্ট্রাকচারগত কিছু চেঞ্জ করার চেষ্টা করব। এই হচ্ছে আমার ইন্ট্রোডাকশন। দেন আমরা একটা ওভারভিউ লিখব। ওভারভিউটা আমি ইন্ট্রোডাকশনের পরেও লিখতে পারি অথবা একদম লাস্টে কনক্লুশন আকারেও লিখতে পারি, যদিও টাস্ক ওয়ানে আলাদা কোনো কনক্লুশনের প্রয়োজন হয় না, ওভারভিউটাই কনক্লুশনের কাজ করবে। সো বুঝতেই পারতেছেন, তাহলে ওভারভিউতে মূলত হচ্ছে গিয়ে আমরা পুরো জিনিসটাকে সামারাইজ করার চেষ্টা করব, খুব একটা বা দুইটা লাইনে খুব অল্প কথায় হচ্ছে মূল যে বিষয়গুলো, কি পয়েন্টগুলো, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। দেন আমাদের একটা বা দুইটা বডি লিখতে হবে এবং বডির মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ সমস্ত ডাটা দিয়ে আমরা সমস্ত ট্রেন্ডগুলোকে বডিগুলোর ভিতরে আলোচনা করব। বডি একটাও হতে পারে, দুটাও হতে পারে। চলেন আজকে আমরা আমাদের এই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি। সো এটা হচ্ছে আজকে আমাদের কোশ্চেন, এটা আমরা এখন সলভ করব বা এটার একটা অ্যান্সার লেখার চেষ্টা করব, স্যাম্পল অ্যান্সার। শুরুতে আমি কোশ্চেনটা পড়ি। দ্য ডায়াগ্রাম বিলো গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্সেলস ডেলিভার্ড বাই টু মেজর মেল সার্ভিস কোম্পানিজ from 1920 to 2000. Summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. সো মূলত প্রথম যে লাইনটা আছে সেটাই আমাদের কোশ্চেন, আর দ্বিতীয় লাইনটা আমি সবসময় কোশ্চেনের মধ্যে এটা থাকবে টাস্ক ওয়ানে। সো এটা পড়ে আমি সময় নষ্ট করতে যাব না, তবে এখানে কিন্তু এই যে কম্প্যারিজন শব্দটা আছে, তাই না? এটা কিন্তু অবশ্যই আমাদেরকে একদম মাথায় রাখতে হবে যে এটা আমার কোশ্চেনের একটা অংশ। সো আমাকে অবশ্যই কম্পেয়ার করতে পারতে হবে। যত বেশি আমি হচ্ছে যে ডাটাগুলো দেওয়া থাকবে তাদের মধ্যে কম্পেয়ার করব, ততই আমার মার্কটা কিন্তু বুস্ট হবে। সো এই জিনিসটা যাতে আমরা ভুলে না যাই। আচ্ছা, এরপরে আমি আসি যে ছবিটার দিকে যদি তাকাই, উপরে যেটা আমরা পড়লাম যে ১৯২০ থেকে ২০০০ সাল পর্যন্ত ২ টা পার্সেল কোম্পানি, যাদের নাম হচ্ছে এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ফেডেক্স, একটা হচ্ছে টিএনটি। তারা হচ্ছে এই ১৯২০ থেকে ২০০০ সাল পর্যন্ত কি পরিমাণ ডেলিভারি করেছে, এটা হচ্ছে গিয়ে যে এখানে যে আনুভূমিক লাইনটা আছে, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস যেটা আছে আমরা বলি, সেখানে হচ্ছে তাদের পার্সেলের অ্যামাউন্টটা বলা আছে। আর এখানে হচ্ছে সালগুলা দেওয়া আছে। এবং বুঝতেই পারতেছি টিএনটি হচ্ছে নীল যে লাইনটা সেটা হচ্ছে টিএনটির ডাটা, এবং লাল যে দাগটা আছে সেটা হচ্ছে ফেডেক্স নামক কোম্পানিটার জন্য ডাটা। আচ্ছা, তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা লিখি। যেটা বললাম আমি শুরুতেই, যে ইন্ট্রোডাকশনে আমরা যতগুলো ওয়ার্ড পারি কোশ্চেন থেকে সেগুলোকে সিনোনিম আকারে লেখার চেষ্টা করব। সো শুরুতেই আমরা যদি লিখি যে দ্য, এখানে হচ্ছে ডায়াগ্রাম বলা আছে, তো ডায়াগ্রামটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? এইটা আমরা সবাই জানি যে এই টাইপের যে টাস্ক থাকে সেটাকে আমরা লাইন গ্রাফ বা লাইন চার্ট বলি। সো এটাকে আমি লাইন চার্ট বললাম। আচ্ছা,
সো দ্য লাইন চার্ট, এরপরে এখানে বলা আছে যে বিলো, বিলো শব্দটা অবশ্যই আমরা অ্যাভয়েড করব। এইটা কোশ্চেনে সবসময় থাকবে, কিন্তু অ্যান্সারের মধ্যে আমরা কখনোই এই শব্দটা বা এটার কোনো সিনোনিম ইউজ করব না। এটা জাস্ট আমরা ভুলে যাব। আচ্ছা, তারপর হচ্ছে গিভস বলা আছে। তো গিভসের বদলে হচ্ছে অনেকগুলো সিনোনিম আছে। সবগুলো আপনার মুখস্থ করার দরকার নেই, আপনার জাস্ট একটা ওয়ার্ড দরকার, তাই না? এই ওয়ার্ডটা আপনার বারবার লাগবে না, এখানে একবার লাগবে। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি প্রোভাইড ইউজ করলাম। মাথায় রাখবো অবশ্যই, আমি যেহেতু এখানে লাইন চার্ট বলছি, অর্থাৎ আমার এটা সাবজেক্টটা সিঙ্গুলার আছে, তাই না? আমার এই জন্য আমার ভার্বের সাথে অবশ্যই কী হবে, একটা এসইএস যুক্ত হবে। আমি যদি এখানে চার্টস লিখতাম তখন আবার কিন্তু এসইএসটা হতো না। সো এই জন্য আমার এখানে গিভস, এখানে কোশ্চেনেও যেমন গিভস ছিল, আমিও কী করলাম, গিভসের বদলে প্রোভাইডস লিখলাম। এখানে আপনি প্রোভাইডের বদলে ডিসপ্লেস, এক্সিবিটস অথবা ইলাস্ট্রেটস, এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, যে কোনো একটা ওয়ার্ড শিখে রাখলেই হবে। তারপরে ইনফরমেশন আছে, তো সেটাকে রিপ্লেস করার জন্য আমরা ইনফরমেশনকে ডাটা বলতে পারি। লাঞ্চার প্রোভাইডস ডাটা। আমরা পরে এখানে হচ্ছে গিয়ে অ্যাবাউট দ্য নাম্বার অফ পার্সেলস বলা আছে, তাহলে এই নাম্বারকে বলা যায় হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, পার্সেলকে বলা যায় প্যাকেজ। সো এগুলো যদি বসাই তাহলে অ্যাবাউট ডাটা, ডাটার পরে অন হয় প্রিপোজিশন হিসেবে, প্রিপোজিশন হিসেবে, তাহলে ডাটা অন দ্য কোয়ান্টিটি অফ, অন, তাহলে হবে ডাটা অন দ্য কোয়ান্টিটি অফ by two major mail service companies from 1920 to 2000। সো সালটা এখানে লাস্টে দেওয়া আছে, আমরা কিন্তু চাইলে সালটাকে একটু সামনে নিয়ে আসতে পারি। আবার সালটা হচ্ছে গিয়ে ফ্রম টু আকারে দেওয়া আছে, এখানে যদি দেখি ফ্রম টু এর মাঝখানে বলা আছে, এটা কিন্তু বিটুইনের মধ্যেও দেওয়া যায়, কিন্তু বিটুইন ইউজ করলে কিন্তু আমার এই টুটা বসবে না, দুইটা সালের মাঝখানে বিটুইন ব্যবহার করার সময় সবসময় অ্যান্ড বসে। তাহলে আমরা যদি এটা লিখি, কোয়ালিটি অফ প্যাকেজ ডিস্ট্রিবিউটেড, বিটুইন বসাই, সাপোজ between 1920 and 2000, 1920 and 2000। আচ্ছা, তাহলে থাকলো কি এখানে যে বাই টু মেজর মেল সার্ভিস কোম্পানিজ। আচ্ছা, মেজর, এখানে কি আমরা কোনো কিছু সিনোনিম জানি? টু মেজর শব্দটাকে আমরা বলতে পারি যে লিডিং কোম্পানি, তাই না? আচ্ছা, আর কি আছে? আর তেমন কিছু দেখতেছি না আমার জানা মতে। বিটুইন 1920 অ্যান্ড 2000, তাহলে ওই আগের অংশটুকু এখন আমি শেষে যোগ যোগ করে দেই। বাই টু লিডিং বলি, চলেন আমরা লিডিং বা মেইন বলতে পারি আমরা, লিডিং মেল সার্ভিস কোম্পানি। ওকে, সার্ভিস শব্দটাকে মেবি আমরা একটু রিপ্লেস করতে পারি যে মেল ডেলিভারি কোম্পানিজ, DELIVERY, ডেলিভারি কোম্পানিজ। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে গিয়ে যতগুলো ওয়ার্ড, যার যে পরিমাণ, এক একজনের ভোকাবুলারি এক এক রকম, তাই না? আমরা আইএলটিএস জার্নি যখন শুরু করব, শুরু থেকে চেষ্টা করব প্রচুর ভোকাবুলারি নিজের মধ্যে আয়ত্ত করার জন্য। স্পেশালি রিডিং থেকে আমরা কিন্তু অনেক ভোকাবুলারি শিখে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়, সেটাকে কিন্তু কাজে লাগাইতে হবে। যখন যেই নতুন ভোকাবুলারিগুলো পাবো, এগুলো আমরা শিখে নেওয়ার চেষ্টা করব। বিলিভ মি, এই ভোকাবুলারিটা আপনাকে অন্য অন্য অনেক স্টুডেন্ট থেকে আলাদা করে দিবে। প্রিপারেশন সবাই নেয়, কিন্তু ভোকাবুলারি কিন্তু সবার একরকম জানা থাকে না। সো যারা অনেক বেশি ভোকাবুলারি জানেন, তারা আইএলটিএসের মধ্যে খুব স্বভাবতই হচ্ছে গিয়ে যে ভালো একটা স্কোর আনা খুব সহজ হয়ে যায় তাদের জন্য। সো আমি সেটাই করলাম এখানে, আমি যে কয়টা ওয়ার্ড এখানে জানি সেগুলোকে হচ্ছে সিনোনিম আকারে আমার ইন্ট্রোডাকশনটা লিখে ফেললাম। সো এখন চলেন আমরা ওভারভিউটা লেখার চেষ্টা করি। তাহলে ছবিটার দিকে যদি আমরা তাকাই, টিএনটির অবস্থাটা আগে দেখি আমরা। টিএনটি 1920 থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত যদি টিএনটির ট্রেন্ডটা আমরা খেয়াল করি, আহ, সে কখনো হচ্ছে গিয়ে তেমন একটা নিচের দিকে নামে নাই, তাই না? পুরোটা সময় জুড়ে সে একটা ধারাবাহিক গ্রোথ ধরে রেখেছিল। হ্যাঁ, এখানে কিছুটা সময় হচ্ছে গিয়ে যে সে কিছুটা স্টেবল ছিল, শুরুতে গ্রোথটা একটু স্লো ছিল, লাস্টের দিক দিয়ে হাই হয়েছে, কিন্তু ওভারঅল যদি বলি তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায় যে টিএনটির গ্রোথটা ধীরে ধীরে ধারাবাহিকভাবে বেড়েছে। সো টিএনটির ব্যাপারে আমরা কি লিখতে পারি ওভারভিউতে? ওভারভিউটা লেখার সময় শুরুতেই আমরা হচ্ছে গিয়ে ওভারঅল এই শব্দটা ইউজ করি প্রায় সময়, অথবা হচ্ছে লুকিং অ্যাট দ্য ফার্স্ট সাইট, এটাও আপনি দিতে পারেন ওয়ার্ড একটু বাড়ানোর জন্য। সো ওভারঅল টিএনটিটা লিখি আমরা। সাবজেক্ট, ওই যে শুরুতে আমি বললাম আমার সাবজেক্ট লাগবে প্রতিটা লাইনে,
তাহলে সরি, এখানে একটা স্পেস হবে। তাহলে ওভারঅল টিএনটি। চলেন সাবজেক্টটাকে একটু মডিফাই করি। টিএনটি কে, তার পরিচয়টা দিয়ে দিই এখানে, সাবজেক্ট হিসেবেই থাকবে এটাও। তাহলে টিএনটি হচ্ছে গিয়ে যে দুইটা সার্ভিস কোম্পানি আছে তার একটা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে টিএনটিটাকে ওয়ান অফ দ্য টু সার্ভিসেস। ঠিক আছে? তো টিএনটির পরিচয় আমরা দিলাম, এখানে পুরাটাই হচ্ছে আমার সাবজেক্টের কাজ করতেছে। টিএনটি যে কিনা দুইটা সার্ভিসের একটা, সে কি করছে, সে হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আহ, উপরের দিকে হচ্ছে গিয়েছে বা ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। সো এটা ওই যে এটা লেখার জন্য আমরা কি করতে পারি বলেন তো, যে এখানে যে আমি ওয়ার্ডগুলো শুরুতে আপনাদের আজকে শেখালাম, যে যেহেতু উপরের দিকে উঠছে তাহলে এখান থেকে আমরা একটা ওয়ার্ড নিতে হবে। দেন হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আমরা এই তিনটা ক্যাটাগরি থেকে যে কোনো একটা ক্যাটাগরি একটা ওয়ার্ড নেব। এই ক্ষেত্রে আমরা যেহেতু ওভারভিউ লিখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা ধরতে পারি যে হচ্ছে ওভারঅল হচ্ছে গিয়ে তার একটা এরকম একটা মডারেট হচ্ছে গিয়েছিল তার ক্লাইম্বের যে ট্রেন্ড সেটা। সো সাপোজ এখান থেকে আমি একটা ওয়ার্ড হিসেবে সাপোজ গ্রোটা নিলাম, হ্যাঁ, যেহেতু এটা পাস্টে আছে তাহলে হচ্ছে গিয়ে গ্রোটা গ্রিউ হয়ে যাবে ভার্ব আকারে যখন লিখবো। এবং এখান থেকে অ্যাডভার্ব হিসেবে যেহেতু আমি এটাকে মডারেটলি ধরতেছি, তাহলে আমি এখান থেকে সাপোজ আমি স্টেডিলি শব্দটা নেই, তাহলে আমার ভার্ব হিসেবে হচ্ছে গ্রিউ বসবে, দেন অ্যাডভার্ব হিসেবে হচ্ছে স্টেডিলি বসবে। সো ওয়ান অফ দ্য টু সার্ভিসেস। তাহলে হচ্ছে গিয়ে যে এখানে একটা অবশ্যই কমা হবে, গ্রিউ, STEA DILY, স্টেডলি। সো গ্রিউ স্টেডিলি। তাহলে আমি ভার্বটা লিখলাম, অ্যাডভার্বটা লিখলাম, দেন আমাদেরকে অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন থাকে সেটা দিব, তাই না? সো এই যে স্টেডিলি সে গ্রিউ করছে বা গ্রো করছে, সেটা এখন হচ্ছে নর্মালি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমার এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে ডাটাগুলো থাকে সেগুলোই মূলত আমরা দিয়ে থাকি। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসের ডাটাগুলো দিব না, যেহেতু এগুলো আমরা বডিতে লিখবো, এখানে জাস্ট আমরা সময়টার কথা উল্লেখ করতে পারি। সো সময়টা এখানে কত, 1920 থেকে 2000 সাল পর্যন্ত, অর্থাৎ যে 80 বছর সময় আছে এই সময়টা এখানে উল্লেখ করতে পারি, গ্রিস ডেলি। তাহলে আমরা বলতে পারি ইন দ্য 80 years। সরি, কোথায়, দ্যাটস ইট। এই লাইনটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। সো এই লাইনে আমরা মূলত টিএনটির যে মূল ট্রেন্ড সেটাকে একটা লাইনের মধ্যে অল্প কথায় ডিসক্রাইব করে দিলাম। নাও হচ্ছে গিয়ে আমরা ফেডেক্সের কথা লিখতে পারি। ফেডেক্সের গ্রাফটার দিকে যদি আমরা তাকাই, দেখেন ফেডেক্স প্রথমে হচ্ছে উপরে উঠছে, তারপরে নিচে নামছে, তারপরে স্ট্যাবল ছিল, আবার উপরে উঠছে, আবার স্ট্যাবল ছিল। অর্থাৎ এটা পুরা সময় জুড়ে একটা ওঠা নামার একটা যে বিষয়, এটা এই ফেডেক্সটা খুব ভালো করে শো করতেছে, রাইট? সো এই জিনিসটাকে ডেসক্রাইব করার জন্য আমরা একটা পারফেক্ট ওয়ার্ড আছে আমার লাইন গ্রাফে, সেটা হচ্ছে কি ফ্লাকচুয়েট করা, তাই না? সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে গিয়ে আইএলটিএস এর অন্যতম একটা ভালো স্কোর ওরের অন্যতম একটা ক্রাইটেরিয়া হচ্ছে কানেক্টরস ইউজ করা। সো আমরা চেষ্টা করব প্রতিটা লাইন একটা কানেক্টর দিয়ে শুরু করতে। কানেক্টর কি, অর্থাৎ আগের লাইনটার সাথে দ্বিতীয় লাইনটা যখন আমি লিখবো একটা লাইনের পর, আ মাঝখানে কোনো একটা ওয়ার্ড ইউজ করা, যেটা হচ্ছে ১ম লাইন এবং ২য় লাইনের মধ্যে একটা ব্যালেন্স করবে বা আ একটা রিলেশন তৈরি করে দিবে। সো এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কানেক্টরস হচ্ছে গিয়ে অবশ্যই আমাদেরকে জানা থাকা লাগবে এবং কানেক্টরসগুলো যথাযথ সম্ভব, যত বেশি সম্ভব এটা ইউজ করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু আমি একটা লাইন একটা কোম্পানি থেকে অন্য একটা কোম্পানিতে যাচ্ছি, সো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে হাউএভার বা হচ্ছে অন দ্য আদার হ্যান্ড অথবা ইন কন্ট্রাস্ট এই টাইপের আ একটা কানেক্টরস ইউজ করতে পারি। সাপোজ আমি হচ্ছে এখানে ইন কন্ট্রাস্ট রাখলাম। ইন কন্ট্রাস্ট, ইন্টার কন্ট্রাস্টের পর একটা কমা হবে। আ আ এখানে হচ্ছে গিয়ে আমরা ফেডেক্সের কথা বলব। তবে ফেডেক্সের কথা বলার আগে ঠিক টিএনটির মতোই এখানে আমরা যেটা করতে পারি, ফেডেক্সের পরিচয়টা দিতে পারি। টিএনটির পরিচয় আমরা দিছিলাম যে ওয়ান অফ দ্য টু সার্ভিসেস। আর আ ফেডেক্সের পরিচয়টা কি হতে পারে? একইভাবে না লিখে আমরা যদি একটু অন্যভাবে বলি যে এখানে যেহেতু ২ টা কোম্পানি আছে, অবশ্যই ফেডেক্স এবং টিএনটি হচ্ছে একে অপরের হচ্ছে গিয়ে যে কম্পিটিটর বা হচ্ছে রাইভাল, অর্থাৎ একে আরেকজনের প্রতিদ্বন্দ্বী, তাই না? আমরা এটাকে কাউন্টার পার্ট বলতে পারি, অথবা হচ্ছে গিয়ে এরকম অনেকগুলো ওয়ার্ডই আছে, রাইভাল বলতে পারি। এই ওয়ার্ডগুলোর একটা ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি। সো ইন কন্ট্রাস্ট, আমরা যদি বলি যে ইটস কম্পিটিটরি বলি, সাপোজ ইটস কম্পিটিটর হচ্ছে গিয়ে কে, সেটা ফেডেক্স। তাহলে ফেডেক্সকে সেটা বোঝা গেল, ফেডেক্স হচ্ছে গিয়ে আমার টিএনটিরই হচ্ছে একটা প্রতিযোগী। তার অবস্থাটা কি, সে হচ্ছে গিয়ে যে পুরোটা সময় জুড়ে ফ্লাকচুয়েট করছে, তাই না? ফ্লাকচুয়েট করছে। সো আমরা বলতে পারি যে ফ্লাকচুয়েটেড, পুরোটা সময় জুড়ে যেহেতু করছে সেটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলে, থ্রু আউট দ্য গিভেন পিরিয়ড, এভাবে বলা যেতে পারে।
THROUGHOUT throughout the given period. ওকে, আচ্ছা, এই তো হচ্ছে গিয়ে যে আমাদের মোটামুটি দুইজনের পরিচয় আমরা দিলাম, বা দুইজনের মূল যে ট্রেনটা সেটাকে আমরা এখানে বললাম। কিন্তু এর বাইরে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ অবজারভেশন থাকে এটা নিয়ে, সেটাও কিন্তু আপনি অবশ্যই ওভারভিউর মধ্যেই লিখে দিবেন। সাপোজ আমার ধরেন একটা এখানে গুরুত্বপূর্ণ অবজারভেশন আছে এই দুইটা ট্রেন্ডকে যখন আমি ভালো করে হচ্ছে নোটিস করছি, তখন তখন আমার মনে হয়েছে যে দেখেন তো, যে আমরা যদি চিন্তা করি যে একটা কোশ্চেন যদি আপনাকে করি যে এই ফেডেক্স এবং টিএনটি এরা এই ৮০ বছর যে ডেলিভারি করছে, কে হচ্ছে গিয়ে যে ওভারঅল বেশি ডেলিভারি করছে? অনেকেই হয়তো বলবো যে টিএনটি বেশি ডেলিভারি করছে। কিন্তু আসলে কিন্তু ঘটনা এটা না। আমরা যদি খেয়াল করি দেখেন ১৯২০ থেকে নিয়ে ১৯৯০ সাল পর্যন্ত এই, অর্থাৎ ৭০ বছর, প্রথম ৭০ বছরই কিন্তু হচ্ছে লাল দাগটা সবসময় হচ্ছে নীল দাগটার থেকে বেশ অনেকটা দূরত্ব বজায় রেখেই হচ্ছে গিয়ে কি উপরের দিকে উঠে আছে, তাই না? এ, শুধুমাত্র শেষ ১০ বছর হচ্ছে গিয়ে নীল দাগটা লাল দাগটাকে অতিক্রম করছে। সো আমরা যদি কম্পেয়ার করি, প্রথম ৭০ বছর হচ্ছে গিয়ে ফেডেক্স আগায় ছিল, লাস্টের ১০ বছর হচ্ছে টিএনটি তাকে ওভারকাম করছে, বা হচ্ছে গিয়ে ওভারটেক করছে, তাই না? সো সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি যে যদি আমরা বলি কে বেশি সফল, কে বেশি ডেলিভারি দিচ্ছে, তাহলে কিন্তু ওভারঅল হচ্ছে অবশ্যই ফেডেক্স টিএনটির চেয়ে বেশি ডেলিভারি দিচ্ছে, তাই না? সো এটাকে কিন্তু আমরা ওভারভিউর মধ্যে অ্যাড করে দিতে পারি। তাহলে এটাকে আমরা এই লাইনটার মধ্যেই রেখে দিতে পারি। এই লাইনের মধ্যে যদি বলি তাহলে আমরা কি লিখলাম এতক্ষণ? ইন কন্ট্রাস্ট ইস কম্পিটিটর ফেডেক্স ফ্লাকচুয়েটেড থ্রুআউট দ্য গিভেন পিরিয়ড। সো এখানে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু সাবজেক্ট হিসেবে ফেডেক্স রয়ে গেছে। সো ফেডেক্স যেহেতু ওভারঅল টিএনটির চেয়ে বেশি ডেলিভারি করছে, তাহলে ফেডেক্সের ব্যাপারে এই লাইনে আমরা একটা লাইন দিয়ে দিচ্ছি, ওই ইনফরমেশনটা অ্যাড করে দিচ্ছি। যদিও ফেডেক্স হচ্ছে ফ্লাকচুয়েটেড করছে, কিন্তু তারপরও কি সে বেশি সফল। এই জন্য যেহেতু এখানে একটা কন্ট্রাডিক্ট সম্পর্ক আছে, সো আমরা এখানে কি করতে পারি, এটা বাদ দিয়ে এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করে দিতে পারি। বাট ওয়াজ দ্য, আমরা বলতে পারি বাট ওয়াজ দ্য হচ্ছে বলা যায় কি মোর সাকসেসফুল, ESS FULL, সাকসেসফুল কোম্পানি আমরা বলতে পারি ওভারঅল। সো এখন আসি বডিতে। বডিতে লেখার আগে একটু যদি আমরা এখানে দেখি যে ফেডেক্স এবং টিএনটি দুইটা কোম্পানি আছে। সো আমরা দুইটা কোম্পানির জন্য দুইটা বডি হচ্ছে একদম ডেডিকেট করতে পারি, দুই বডিতে দুইজনকে নিয়ে লিখলাম। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যে টাইমের যে লিমিটেশন আছে আইএলটিএস টাস্ক 1 লেখার ক্ষেত্রে আমাদের ২০ মিনিট সময় পাওয়া যায়, তাই না? আপনি এটা এর চেয়ে বেশি সময় নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার টাস্ক 2 যেটার মধ্যে আপনার ডাবল মার্ক, সেখান থেকে সময় কমানোর মতো বোকামি কিন্তু আর হয় না, তাই না? সো আমরা চেষ্টা করব ২০ মিনিট বা ২০ মিনিটের চেয়ে কম সময় হচ্ছে টাস্ক 1 লেখার জন্য। আর আমার হচ্ছে ১৫০ ওয়ার্ড লিখলেই হচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার খুব বেশি ১৫০-র বেশি আপনি হয় ১৭০, ১৮০ সর্বোচ্চ এই পরিমাণ যাবেন। এর বেশি কখনোই আমি যাওয়ার কথা বলব না। কারণ আপনি যদি খুব দ্রুতও লেখেন, আমি আপনাকে বলব যে আপনি আ কোয়ালিটিকে অবশ্যই কোয়ান্টিটির উপর প্রাধান্য দেন। ঠিক আছে? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি চেষ্টা করেন যে হচ্ছে গিয়ে যদি আপনি ফাস্ট লিখতে পারেন, তাহলে আপনি একটু ভেবে চিন্তে কিভাবে ১৭০-৮০ ওয়ার্ডের মধ্যেই খুব কোয়ালিটিফুল লেখা যায় সেটা চেষ্টা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে যে এখানে আমরা সবাই যারা শুরুতে IELTS এর জার্নি মাত্র শুরু করছেন, বিগিনার, তারা অনেকেই যে ভুলটা করেন যে চেষ্টা করেন যে যা আছে সব কিছু ডিসক্রাইব করার জন্য। সাপোজ হচ্ছে ১৯২০ থেকে ২০০০ পর্যন্ত যে ৮০ বছর বয়স সাল দেওয়া আছে। কেউ যদি এখানে ২০ থেকে ৩০, ৩০ থেকে ৪০, ৪০ থেকে ৫০ এভাবে প্রতিটা সেগমেন্ট ধরে, ধরে ডেসক্রাইব করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এটা অলমোস্ট ইম্পসিবল যে ১৫০ ওয়ার্ডে কিংবা ২০ মিনিট সময়ের মধ্যে পুরা লেখা শেষ করা, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আ আমার ইন্ট্রোডাকশন প্লাস ওভারভিউ লেখার পর আমার বডি লেখার জন্য হচ্ছে গিয়ে যে ১৫০ ওয়ার্ডের মধ্যে বা ১৭০ ওয়ার্ডের মধ্যে যদি আমি শেষ করতে যাই, তাহলে আমার আসলে ৭-৮ টার বেশি লাইন লেখার কোনোভাবেই সুযোগ হয় না। সো সেক্ষেত্রে আমাকে এখানে যত কিছুই হোক না কেন, এগুলাকে আমার ৭ থেকে ৮ টা ঘটনার মধ্যে হচ্ছে ভাগ করে ফেলতে হবে শুরুতেই। সো আমরা আজকে সেই কাজটাই করব। সাপোজ হচ্ছে টিএনটির কথা যখন আমরা লিখব, টিএনটি হচ্ছে গিয়ে যে ১৯২০ থেকে নিয়ে ১৯৮০ সাল পর্যন্ত আমরা বলতে পারি যে সে হচ্ছে গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে কিছুটা তার ডেভেলপ হইছে। অ্যান্ড দেন ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত সে সাডেনলি একটা বুম করছে, তাই না? সো এই ২ টা সেন্টেন্সের মধ্যেই আমরা পুরা টিএনটির ডেসক্রিপশনটা ২ টা সেন্টেন্সের মধ্যেই তুলে নিয়ে আসবো। সো বডি লেখার সময় শুরুতেই আমরা একটা কানেক্টর হিসেবে চমৎকার একটা কানেক্টর ইউজ করতে পারি, লুকিং অ্যাট দ্য ডিটেলস। অর্থাৎ আপনি এখানে বিস্তারিত
বলার চেষ্টা করতেছেন বা বিস্তারিত দেখে বলার চেষ্টা করতেছেন। সো লুকিং অ্যাট দ্য ডিটেলস আমরা কি দেখতেছি, আমরা চলেন আগে টিএনটিটা আগে লিখে ফেলি। আম, কি বলা যেতে পারে এখানে? উম, শুরুতে তো অবশ্যই আমি যেটা বললাম আমার সাবজেক্টটা লিখবো, তাই না? সো টিএনটি, তারপরে আমরা কি কি বলেছিলাম শুরুতেই যে সাবজেক্টের পরে আমার একটা ভার্ব আসবে, দেন হচ্ছে আমার একটা অ্যাডভার্ব আসবে। সো এখানে আমার ভার্বটা কি হবে? অবশ্যই হচ্ছে গিয়ে যে আমি এখান থেকে যেহেতু এটা উপরের দিকে যাচ্ছে, এখান থেকে কোনো একটা ওয়ার্ড নিতে হবে। সো এখান থেকে আমরা একটু আগে গ্রো শব্দটা ইউজ করছি। তাহলে আমরা রাইস শব্দটাকেই নিই এখন। তাহলে রাইসের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, তাই না? যেহেতু আগে হয়েছিল আমাকে এখানে রোজ ব্যবহার করতে হবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এটাকে আমরা যদি একটু তাকাই যে 1920 থেকে নিয়ে 1980 সাল পর্যন্ত সে হচ্ছে ধীরে ধীরে বেড়েছে, তাই না? তো ধীরে ধীরে যদি বেড়ে থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে মাঝখানের এইখান থেকে হচ্ছে গিয়ে কোনো একটা ওয়ার্ড নিতে পারি, মডারেটলি, গ্র্যাজুয়ালি, স্লোলি অথবা স্টেডিলি। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আহ, আমরা লেটস সে গ্র্যাজুয়ালি ওয়ার্ডটা নেই, মেবি স্টেডিলি ওয়ার্ডটা একটু আগে আমরা ইউজ করলাম। তাহলে গ্র্যাজুয়ালি শব্দটা নেই এখান থেকে, আর এখান থেকে রো শব্দটা নেই। সো আমার ভার্ব হয়ে গেল আর হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল টিএনটি। তাহলে হচ্ছে আমরা হচ্ছে গিয়ে রোজ শব্দটা নিলাম এবং গ্র্যাজুয়ালি নিলাম। তাহলে টিএনটি রোজ গ্র্যাজুয়ালি। তাহলে এখন হচ্ছে গিয়ে লাস্ট আমরা কি বলছিলাম যে লাস্টে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন দিব। এক্ষেত্রে অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমার হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের ডাটাগুলো দিতে হবে। অর্থাৎ হচ্ছে গিয়ে যে এটা আমি কোন সময় থেকে কোন সময়ের কথা বলতেছি এবং অ্যামাউন্টটা কত থেকে কত হইলো এই সময়ের মধ্যে, তাই না? সো আমি হচ্ছে গিয়ে যে আমরা দেখতে পাচ্ছি 1920 সাল থেকে 1980 সালের কথা বলতেছি, তাই না? এবং 1920 সালে হচ্ছে গিয়ে 5,000-এর চেয়ে একটু বেশি ছিল, 1980 সালে হচ্ছে 10,000-এর চেয়ে একটু বেশি হয়েছে, তাই না? সো এটাকে যদি আমরা বলতে যাই তাহলে আমরা কীভাবে বলবো? 5,000-এর চেয়ে একটু বেশি, সেটাকে আমরা কি বলতে পারি? যে ওভার বা অ্যাবভ, ওভার 5,000 টিএনটি রোজ গ্র্যাজুয়ালি। ওহো সরি, এখানে আমি আসলে প্রিপোজিশনটা দিতে ভুলে গেলাম, ফ্রম হবে, তাই না? ফ্রম ওভার 5,000, এটা কততে ছিল? সালের আগে সবসময় ইন বসে প্রিপোজিশন হিসেবে, তাই না? তাহলে ইন 1920, আচ্ছা, ফ্রম টু, টুতেও কি আমরা দেখতেছি যে 10,000-এর চেয়ে একটু বেশি, তাহলে ওভার 10,000 ইন 1980, তাই না? সো আমি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে ফ্রম ওভার 5,000 ইন 1920 টু ওভার 10,000 ইন 1980, ওভারের বদলে আপনারা মোর দ্যানও ইউজ করতে পারেন। সো আপ টু ইউ। সো এটা হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ডিসক্রিপশনটা চলে আসলো। এখানে যদি আমরা আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন, যে কেউ যদি একটু ফোকাস দিয়ে হচ্ছে দেখি জিনিসটা, তাহলে হয়তো কিন্তু অনেকে এটা খেয়াল করবো যে 5,000 থেকে নিয়ে 10,000 হয়েছে, তাই না? বা 5,000-এর কিছু বেশি থেকে 10,000-এর কিছু বেশি হয়েছে, অর্থাৎ অ্যামাউন্ট ডাবল হয়েছে। টাস্ক ওয়ানের ক্ষেত্রে এরকম ডাবল ট্রিপল এই জিনিসগুলো যদি আপনি কোথাও পান, সেটাকে কিন্তু অবশ্যই আমরা চেষ্টা করব এই ভোকাবুলারিগুলো ইউজ করে ওই জায়গাটাকে ডিসক্রাইব করে দেওয়ার বা ওই জায়গাটাকে বলে দেওয়ার। সেক্ষেত্রে কিন্তু আপনার মার্ক বুস্ট হবে। যদি বেড়ে যায়, আমরা জানি কি যে 2 গুণ, 3 গুণ, 4 গুণ, এগুলোকে কিভাবে বলি আমরা? 2 টাইমস, 3 টাইমস, 4 টাইমস, 5 টাইমস, এরকম। আর যদি হচ্ছে গিয়ে ভগ্নাংশ আকারে বলতে চান, অর্থাৎ উল্টাভাবে যদি বলতে চান যে আ অর্ধেক হয়েছে, এটা তো সবাই জানি হাফ। 3 ভাগের 1 ভাগ হয়েছে 1/3, 4 ভাগের 1 ভাগ হয়েছে 1/4, 1/5, রাইট? সো এভাবে করে হচ্ছে গিয়ে আমরা ভগ্নাংশ বা গুণিতকগুলাকে প্রকাশ করতে পারি। সো এখানে কিন্তু আমরা এই অংশটা যেহেতু আমরা দেখতেছি 20 থেকে নিয়ে 80 সাল পর্যন্ত ডাবল হইছে। সো কমা দিয়ে ওই অ্যাডিশনাল ইনফরমেশন আরও কিছু দিয়ে দিতে পারি। সেটা কি? যে অলমোস্ট প্রায় ডাবল হয়ে গেছে, তাই না? অলমোস্ট ডাবলিং, DOUBLING, অলমোস্ট অলমোস্ট ডাবলিং ইন দ্য 1920 থেকে 1980, তাই না? তাহলে মানে 60 বছরে এটা হয়েছে। তাহলে অলমোস্ট ডাবলিং ইন দ্য 60 ইয়ার্স। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি এই লাইনটা আমাদের আর বড় করা দরকার, অলমোস্ট ডাবলিং ইন দ্য 60 ইয়ার্স। সো এখানে আমি পার্টিসিপল ব্যবহার করছি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে। হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন যদি দিতে চাই আমরা এভাবে দিতে পারি। এটা কিন্তু আমি প্রায় সময় ইউজ করি মার্ক বুস্ট করার জন্য। আচ্ছা, তাহলে এখন হচ্ছে গিয়ে আমরা 1980 থেকে 2000 সাল পর্যন্ত কি হলো সেটা যদি লিখতে যাই, তাহলে বুঝতেই পারতেছি আমরা যে এখানে হচ্ছে গিয়ে যে খুব শার্পলি হচ্ছে গিয়ে এই লাইনটা হচ্ছে উপরের দিকে গ্রো করছে, তাই না? তাহলে আমার এখানে হচ্ছে গিয়ে যে চলেন আমরা যেহেতু পরবর্তী সময়টা উল্লেখ করব, তাহলে কানেক্টর হিসেবে আমরা শুরুতেই ধরেন সাবসিকুয়েন্টলি ইউজ করা যেতে পারে। সাবসিকুয়েন্টলি মানে পরবর্তীতে।
সাবসিকুয়েন্টলি এখন হচ্ছে কি যে সালটা হচ্ছে কি অনেক সময় আমরা শুরু লাস্টে বেশিরভাগ সময় লিখি, কিন্তু সালটা কিন্তু আমরা ইয়ারটা কিন্তু শুরুতেও লিখতে পারি। তাহলে সাবসিকুয়েন্টলি বিটুইন 1980 অ্যান্ড 2000, তাই না? আচ্ছা, আহ, এখন হচ্ছে গিয়ে যে আমি সালটা শুরুতে লিখে দিলাম। এখন আমার সাবজেক্টটা তাহলে লাগবে, সাবজেক্ট হিসেবে অবশ্যই ইট বসবে এখানে। এখন এখানে হচ্ছে গিয়ে যেহেতু খুব শার্পলি উপরে উঠে গেছে, আমার এখান থেকে একটা ওয়ার্ড নিতে হবে এবং এইখান থেকে একটা ওয়ার্ড নিতে হবে, তাই না? সো আপওয়ার্ড থেকে হচ্ছে গিয়ে যে লেটসে আমরা হচ্ছে অ্যাসেন্ট শব্দটা নিলাম, আর এখান থেকে সাপোজ ড্রামাটিক্যালি ওয়ার্ডটা নিলাম। তাহলে হচ্ছে গিয়ে যে ইট অ্যাসেন্ডেড হবে, তাই না? ASCEND, এটি অ্যাসেন্ডেড ড্রামাটিক্যালি। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? সাবসিকুয়েন্টলি বিটুইন 1980 অ্যান্ড 2000 ইট অ্যাসেন্ডেড ড্রামাটিক্যালি। এখানে এখানে যদি একটা ইম্পর্টেন্ট অবজারভেশন আছে, সেটা হচ্ছে গিয়ে যে টাস্ক ওয়ানে আমরা যদি কোথাও হায়েস্ট ভ্যালু পাই, লোয়েস্ট ভ্যালু পাই, সেগুলাকে আমরা অবশ্যই উল্লেখ করার চেষ্টা করব। যেমন 1980 থেকে 2000 সাল পর্যন্ত কিন্তু সে তার সর্বোচ্চ ভ্যালু যেটা প্রায় 25,000-এর মতো, এটা কিন্তু এই সেগমেন্টেই সে পৌঁছাইছে, তাই না? তাহলে এই সেগমেন্টটার কথা যখন আমরা বলবো, তখন কিন্তু আমরা চেষ্টা করব এইটাকে মেনশন করে দেওয়ার জন্য যে এই সময় হচ্ছে সে তার পিক ভ্যালুতে পৌঁছেছে। ঠিক আছে? তাহলে এটা চলেন যে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে এখানে যোগ করে দিই। তাহলে রিচিং রিচিং ইটস পিক ভ্যালু অফ কত সেটা বলতে পারি আমরা বিলো 25,000, আমরা বলছি জাস্ট বিলো বলতে পারি, জাস্ট বিলো 25,000। সো দ্যাটস ইট, এই লাইনটি একদম পারফেক্ট লাইন হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা ফেডেক্সের কথা বলি। ফেডেক্সের কথা জন্য আমরা আলাদা একটা বডি তৈরি করি, এখানে আমরা ফেডেক্সের কথা বলবো। পাশাপাশি হচ্ছে গিয়ে টিএনটিকে নিয়ে আমরা খুব বেশি কথা বলি নাই উপরে। এই জন্যই বলি নাই কারণ ফেডেক্সের কথা যখন আমরা বলবো তখন কিন্তু আমরা প্রায় সময় হচ্ছে টিএনটির সাথে ফেডেক্সকে কম্পেয়ার করব। সো সেখানে কিন্তু টিএনটির কথা আবার আসবে, তাই না? সো সেই জন্য ওটা খুব আমরা ব্রিফলি লিখে ফেলেছি। এখন ফেডেক্সের কথা বলতে গেলে শুরুতেই হচ্ছে কিন্তু কম্পেয়ার চলে আসে, তাই না? দেখেন, টিএনটি হচ্ছে গিয়ে 1920 সালে 5,000-এর কিছু বেশি বা 5,000-এর মতো হচ্ছে ডেলিভারি দিত। কিন্তু সে একই সময় হচ্ছে ফেডেক্স হচ্ছে 15,000 ডেলিভারি দিচ্ছে, তাই না? তাহলে একটা খুব সিম্পল হিসাব, 5,000 আর 15,000-এর মধ্যে হচ্ছে গিয়ে 3 গুণের একটা সম্পর্ক আছে। সো এটা কিন্তু আমরা শুরুটাই করতে পারি একটা কম্পেয়ার করার মাধ্যমে। এবং অবশ্যই কানেক্টরসের কথা ভুলে গেলে চলবে না। এখানে যেহেতু আমরা অন্য টিএনটি থেকে ফেডেক্সে আসতেছি, আমরা হচ্ছে আগে যেমন ইন কন্ট্রাস্ট ইউজ করছিলাম, এখানে সাপোজ হচ্ছে আমরা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি। তাহলে অন দ্য আদার হ্যান্ডের পর একটা কমা হবে অবশ্যই। এখন ফেডেক্স হচ্ছে গিয়ে আমার সাবজেক্ট। ফেডেক্স হচ্ছে গিয়ে যে 3 গুণ বেশি ডেলিভারি করতো, তাহলে ফেডেক্স ডেলিভার্ড THRW 3 times as much as sorry as much as 3 times as much as TNT, TNT তুলনায় 3 গুণ, 3 times as much as much as TNT। অথবা আপনি সরি 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 অথবা আপনি বলতে পারেন যে ট্রিপল দ্য অ্যামাউন্ট অফ TNT, এটাও বলা যাবে। ফেডেক্সটা এখানে হচ্ছে কি বড় হাতের হবে, রাইট? FedEx delivered 3 times as much as TNT। এটা হচ্ছে গিয়ে যে কোন সময় করতো, এটা হচ্ছে ইন 1920, তাই না? তাহলে এই লাইনটা আমরা হচ্ছে গিয়ে ফেডেক্সকে হচ্ছে গিয়ে একদম শুরুতে কতটুকু ডেলিভার করতো সেটা হচ্ছে গিয়ে টিএনটি সাপেক্ষে কম্পেয়ার করে হচ্ছে বলে দিলাম। আর সেই সাথে আমার ফেডেক্সের ঘটনাটা আমরা এখানে শুরুও করে দিলাম। আচ্ছা, তাহলে আমরা 1920-এর কথা বলে দিলাম। এখন 20 থেকে নিয়ে 40 পর্যন্ত আমরা একটা ভাগ করছিলাম, তাই না? তাহলে 20 থেকে নিয়ে 40 পর্যন্ত হচ্ছে গিয়ে 20 বছর, তাই না? এখন 10 বছরে হচ্ছে একটা ডিকেড হয়, ইংরেজিতে দশককে ডিকেড বলা হয়। তাহলে 20 বছরে 2টা ডিকেড হয়। সো এখানে হচ্ছে গিয়ে যে আমরা সময়টাকে একটু ভিন্নভাবে ডিকেড আকারে বলতে পারি। তাহলে শুরুতেই চলেন আমরা সময়ের কথাটা বলে দেই যে ডিউরিং দ্য নেক্সট নেক্সট 2 ডেকেডস। সরি, আমার টাইপিং স্পিডটা একটু কম। আপনারা চাইলেই কিন্তু এটা ভিডিওটাকে 1.5x অথবা 2x আকারে দেখতে পারেন, সেক্ষেত্রে অনেকটা টাইম সেভ হবে। তবে আমার মনে হয় যে ভিডিওটা কেউ যদি মনোযোগ দিয়ে দেখেন এবং সাথে নোট নেন, তাহলে আপনার এই টাইমটা অবশ্যই জীবনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ সময় হবে, এটা ওয়েস্ট হবে না কখনো। সো ডিউরিং দ্য নেক্সট 2 ডিকেডস, এখানে অবশ্যই একটা কমা হবে।
কি হইলো তাহলে পরবর্তী 20 বছরে আমরা যদি তাকাই তাহলে খুব শার্পলি এটা হচ্ছে গিয়ে উপরের দিকে ক্লাইম্ব করছে, তাই না? তাহলে আমরা যেভাবে লিখি ওভাবে লিখতেছি, শুরুতেই সাবজেক্টটা লিখলাম, এখন আমার একটা একটা ভার্ব লাগবে, একটা অ্যাডভার্ব লাগবে, তাই না? তাহলে ভার্বটা হচ্ছে আপওয়ার্ড ট্রেন্ড থেকে নিব। কোনটা নেওয়া যায়, চলো এখান থেকে ক্লাইম্ব নেই। আর হচ্ছে গিয়ে যে যেহেতু খুব দ্রুত উপরের দিকে উঠছে, এখান থেকে কোনো একটা ওয়ার্ড নিতে হবে। এখান থেকে কয়েকটা ওয়ার্ড আমরা ইউজ করি না, এখন স্টেপলি ইউজ করি না, তাই না? তাহলে ক্লাইম্ব আর স্টেপলি এই দুইটা যদি আমরা নেই এখানে, তাহলে নেক্সট উইকে ইট ক্লাইম্ব, যেহেতু আগে হয়েছিল এটা স্টেপলি, তাই না? STEEPLY। তাহলে ইট ক্লাইম্ব স্টেপলি। এখন আবার আগের মতো যদি আমরা চিন্তা করি যে আহ, এই পুরা ফেডেক্স হচ্ছে গিয়ে যে তার পুরা সময় জুড়ে এই সেগমেন্টের মধ্যে কিন্তু সে তার সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছেছে, তাই না? যেমনটা কিনা হচ্ছে TNT এই সেগমেন্টে তার সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছেছিল। সো এই এই অংশের কথা ডিসক্রাইব করার সময় কিন্তু আমার ওই যদি ওই অংশটা আমি ইনক্লুড করতে চাই, কথাটা আমি বলতে চাই যে এই সময়ে সে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছেছে, তাহলে এটাই কিন্তু পারফেক্ট সময় সেটা বলে দেওয়ার জন্য। তাহলে আমরা ওই যে অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে ওইটা আমরা এখানে বসাই দিচ্ছি যে টু ইটস হায়েস্ট ভ্যালু, আগে আমরা পিক ভ্যালু বলছি, এখন হায়েস্ট ভ্যালু বলি এটাকে। হায়েস্ট ভ্যালু অফ সেটা কত, সরি, সেটা হচ্ছে গিয়ে 25,000-এর চেয়ে একটু কম, তাই না? তাহলে আমরা বলতে পারি যে স্লাইটলি বিলো 25,000। সো এই হচ্ছে গিয়ে আমার প্রথম সেগমেন্টটা খুব সুন্দর করে আমরা ডিসক্রাইব করলাম। আচ্ছা, পরবর্তী সেগমেন্ট হিসেবে আমরা 1940 থেকে 60 পর্যন্ত পুরাটাকে একত্র বলে দিই। এটাও হচ্ছে নিচের দিকে নেমেছে, এটাও নেমেছে। হ্যাঁ, দুইজনের মধ্যে হচ্ছে গিয়ে যে স্টিফনেসটা সেম না, কিন্তু যেহেতু আমরা খুব বেশি সেগমেন্টে ভাগ করার সুযোগ নেই, পুরাটাকে আমরা একত্রে বলে দিতে পারি যে এই পুরাটা সময় জুড়ে ওভারঅল হচ্ছে একটা বড় রকমের ড্রপ হয়েছে, তাই না? আচ্ছা। সো এখানে কানেক্টরস হিসেবে আমরা কি ব্যবহার করব? এই প্রথম সেগমেন্টটার মধ্যে হচ্ছে উপরের দিকে যাচ্ছিল, দ্বিতীয় সেগমেন্টটার মধ্যে হচ্ছে গিয়ে ড্রাস্টিক্যালি ড্রপ করতেছে, তাই না? তাহলে অবশ্যই এই দুইটা ট্রেন্ডের মধ্যে হচ্ছে একটা কন্ট্রাডিক্টরি রিলেশন আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা কানেক্টর হিসেবে কি ব্যবহার করতে পারি? কন্ট্রাডিক্ট করে এরকম কোনো একটা ওয়ার্ড, সাপোজ হচ্ছে হাওয়েভার, তাই না? আচ্ছা, তাহলে এটা আমার কানেক্টর। এখন হচ্ছে গিয়ে যে আমরা 20 বছরের কথা একত্রে বলতেছি, তাহলে ইন দ্য নেক্সট 20 ইয়ার্স, তাই না? তো নেক্সটকে কিন্তু আরেকটা সিনোনিম হচ্ছে ফলোইং, তাহলে FOLLOWING, ইন দ্য ফলোইং 20 ইয়ার্স। যেহেতু আমরা আগে 2 ডিকেডস ইউজ করছি, এটা আমরা এখন ইউজ না করি আর, 20 ইয়ার্সই বলতেছি। তাহলে শুরুতে আমরা সময়টার কথা বলে দিলাম, ইন দ্য ফলোইং 20 ইয়ার্স। এখন আমাকে কি করতে হবে? সাবজেক্টটা আনতে হবে। সাবজেক্ট হিসেবে আমি ইটি রাখলাম। এটা কি হয়েছে তাহলে? ওই যে আমার আগের মতো এখন আবার কি লাগবে? একটা ভার্ব লাগবে, আর হচ্ছে একটা অ্যাডভার্ব লাগবে। ভার্ব হিসেবে হচ্ছে গিয়ে আমি ডাউনওয়ার্ড, যেহেতু ট্রেনটা, তাহলে এখান থেকে একটা ভার্ব নিতে হবে। সাপোজ আমি ড্রপ নিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে একটা অ্যাডভার্ব নিতে হবে। অ্যাডভার্বের জন্য হচ্ছে গিয়ে যে যেহেতু এটা খুব শার্পলি হচ্ছে পড়ে গেছে, তাহলে এখান থেকে কিছু একটা নিতে হবে। ইউজ করি নাই কি আমরা? মেবি স্টিপলি ইউজ করি নাই, তাই না? তাহলে চলেন এই দুইটাকে দিয়ে হচ্ছে গিয়ে আমরা এটাকে সাজাই। সরি, স্টিপলি আমরা ইউজ করছি, তাই না? মেবি তাহলে হচ্ছে গিয়ে আমরা সিগনিফিক্যান্টলি ইউজ করতে পারি। চলেন, তাহলে ইন 20 ইয়ার্স ইট ড্রপড সিগনিফিক্যান্টলি। সরি। আচ্ছা, তো আমার এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব এটা শেষ। এখন আমরা যদি অ্যাডিশনাল ইনফরমেশন থাকে সেটা দিয়ে থাকি, তাই না? এখন এখানে কি আমার অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়ার মতো কিছু আছে? অবশ্যই আছে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে যে খেয়াল করলে দেখবো এই 20 থেকে 40 পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে সে হচ্ছে কি তার যে লোয়েস্ট ভ্যালু সেই সেটা কিন্তু এই সেগমেন্টের মধ্যেই হয়েছে, তাই না? আমরা যেমন পিক ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালু বলছি, লোয়েস্ট ভ্যালুটাও কিন্তু ইম্পর্টেন্ট, সেটাও অবশ্যই আমরা আমাদের এসের মধ্যে এটা ইনক্লুড করতেই পারি। তাহলে আমরা আগের সেন্টেন্সটার মতো করে দিই, টু ইটস লোয়েস্ট ভ্যালু, বা আপনি বলতে পারেন যে অল টাইম লোয়েস্ট ভ্যালু, মানে পুরা সময়ের মধ্যে সব থেকে পুরো সময়টা কম্পেয়ার করে আপনি বলতেছেন যে পুরো সময় জুড়ে এটি সব থেকে লোয়েস্ট ভ্যালু। তাহলে টু ইটস অল টাইম লোয়েস্ট ভ্যালু, সেটা কত? অফ এটা হচ্ছে গিয়ে যে কত বলা যায় এখানে? 10-15,000, তাই না? তাহলে তাহলে হচ্ছে গিয়ে যে অ্যারাউন্ড 12,000 মেবি, তাই না? লোয়েস্ট ভ্যালু অফ, আমরা অ্যারাউন্ড 12,000 লিখলাম। ভ্যালু অফ অ্যারাউন্ড 12,000, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমাদের এখন সর্বশেষ একটা সেকশনই বাকি আছে, সেটা হচ্ছে 1960 থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত। সো এইটাকে পুরাটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে 1960
থেকে নিয়ে পরবর্তী বছর, এটাকে কিন্তু ইংরেজিতে খুব সুন্দর করে বলা যায়। সেটা কীভাবে বলা যায় যে ফ্রম 1960 অনওয়ার্ডস। অনওয়ার্ডস মানে 1960 পর, 1960 থেকে নিয়ে তার পরবর্তীতে। সো পুরা সময়টাই শেষ পর্যন্ত এই ওয়ার্ডটার মাধ্যমে চলে আসবে। তাহলে ফ্রম 1960 অনওয়ার্ডস, সরি এখানটা এস হবে অবশ্যই এবং একটা কমা হবে। তাহলে হচ্ছে গিয়ে এই সময়টায় কি হলো, আমার হচ্ছে গিয়ে এখন আবার ওই যে আগের যে সিস্টেম সেটাই আমরা করব। সাবজেক্ট থাকবে, তারপরে হচ্ছে গিয়ে যে ভার্ব থাকবে, অ্যাডভার্ব থাকবে। এখানে যদি আমরা একটু কম্পেয়ার করি আগের দুইটা যে আগের দুইটা সেগমেন্ট ছিল সেটার সাথে যদি এটার কম্পেয়ার করি, তাহলে অবশ্যই কিন্তু আমার এখানকার যে ঢালটা আছে সেটা তুলনামূলক বলা যায় মাঝামাঝি, খুব বেশিও না খুব কমও না এই দুটার সাথে কম্পেয়ার করলে। সো সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে গিয়ে যে যেহেতু উপরের দিকে উঠতেছে, অবশ্যই এখান থেকে একটা ওয়ার্ড নিতে হবে। হুম, তাহলে এখানে আমার বাদ আছে কি, গো আপটা মেবি বাদ আছে, সো এটা আমরা ইউজ করতে পারি। এটা যেহেতু পাস্টে আছে, গো আপটা ওয়েন্ট আপ হয়ে যাবে, তাই না? আচ্ছা, আর এখান থেকে হচ্ছে গিয়ে যে আমরা যেহেতু মোটামুটি মডারেট সেকশনে আছে এটা, সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে যে এখান থেকে কোনো একটা ওয়ার্ড নিতে পারি। লেটস মডারেটলি নেই, তাহলে তাহলে আমরা এটা বলতে পারি যে ইট ওয়েন্ট আপ। ওয়েন্ট আপ আমরা এখানে এগেইন শব্দটা ইউজ করতে পারি, যেহেতু এটা হচ্ছে গিয়ে যে আগে পড়ে গেছিলো এখন আবার উঠতেছে। সো এটা ওয়েন্ট আপ এগেইন, আবার উপরে উঠে এসেছে, ওয়েন্ট আপ এগেইন। সেটা কীভাবে হয়েছে, মডারেটলি, MODERATELY, ইট উইল হ্যাভ এগেন মডারেটলি। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে যে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দিতে পারি। আমার ভার্বটা দেওয়া শেষ, অ্যাডভার্ব দেওয়া শেষ। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা নর্মালি এখানে কি দেবো, যে সে তার ভ্যালুগুলো কত হইলো, তাই না? এখন যদি একটু খেয়াল করি যে 60 থেকে নিয়ে 80 পর্যন্ত হচ্ছে ভ্যালুটা বাড়ছে, তারপর হচ্ছে ভ্যালুটা স্ট্যাবল ছিল, তাই না, বাকি সময়টা। তাহলে 80-তে এটা হচ্ছে তার সর্বোচ্চ, এই সেগমেন্টে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছেছে, এবং সেটার পরিমাণ হচ্ছে এখান থেকে যদি খেয়াল করি অ্যারাউন্ড 18,000 টাইপের একটা অ্যামাউন্ট হবে। তাহলে আমরা বলতে পারি এগেন, তাহলে আমরা বলতে পারি যে রিচিং অলমোস্ট 18,000। এটা কবে হয়েছে, এটা হচ্ছে ইন 1980, 1980 সালে এই ভ্যালুটা হয়েছে। এরপরে বাকি সময়টা হচ্ছে গিয়ে সে কি করছে, এই এই যে ভ্যালুটা আমার শেষে ছিল সেই ভ্যালুটাকে বজায় রাখছে, তাই না? তাহলে এটাকে ইংরেজিতে কীভাবে বলে, একটা জিনিসকে একই রকম রাখা, এটাকে বলে, আমরা বলি মেনটেন করা। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড মেনটেন দ্য, মেনটেন আমরা বলতে পারি দিস ফিগার। ফিগার শব্দটা এখানে আসলে হচ্ছে গিয়ে যে সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতেছে, যে এই সংখ্যাটাই সে হচ্ছে মেনটেন করতেছিল। সেটা কতদিন করতেছিল, একেবারে শেষ পর্যন্ত, তাই না? তাহলে আমরা বলতে পারি এটাকে যে আনটিল দ্য এন্ড অফ দ্য, এন্ড অফ দ্য পিরিয়ড। সো আনটিল দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। তাহলে আমরা এখানে কি করলাম, যে শেষ অংশটুকুকে আমরা হচ্ছে এই অংশের সাথে মিলায় একটা সেন্টেন্সের মধ্যে পুরোটা নিয়ে এসে পড়লাম। তাতে করে আমার হচ্ছে এই অংশের জন্য আলাদা করে একটা সেন্টেন্স লেখার প্রয়োজন হচ্ছে না। যেহেতু আমার হচ্ছে গিয়ে যে সময় লিমিটেশন আছে, আমাদের কিন্তু অলরেডি প্রায় 150 ওয়ার্ডের কাছাকাছি হয়ে গেছে। সো এত ভাগ করার সুযোগ কোনোভাবেই থাকে না টাস্ক ওয়ানের মধ্যে। ফাইনালি আমরা হচ্ছে গিয়ে যে আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন এখানে আছে। সেটা হচ্ছে গিয়ে যে দেখেন তো 1920 থেকে 1990 সাল পর্যন্ত পুরোটা সময় জুড়েই হচ্ছে টিএনটি পিছায় ছিল, তাই না? ফেডেক্সের তুলনায় লাস্টে গিয়ে 1990 এর কিছুটা আগে থেকে নিয়ে 2000 সাল পর্যন্ত শেষ কিছুদিন হচ্ছে গিয়ে টিএনটি ফেডেক্সকে ছাড়াই গেছে। অর্থাৎ যখন এরকম একাধিক লাইন একজন আরেকজনকে ছাড়াই যাবে কোনো একটা বিন্দুতে, সেই বিন্দুটা একটা ইম্পর্টেন্ট বিন্দু, আপনি ওইটাকে ডিসক্রাইব করতে পারেন। হ্যাঁ, এবং সেটা হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হয়, নোট করার মতো একটা পয়েন্ট হয়। সো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লাস্টে হচ্ছে গিয়ে এই যেহেতু নোট করার মতো একটা পয়েন্ট আছে, সেটাকে আমরা এখানে মেনশন করতে পারি লাস্টে। এবং এরকম নোট করার মতো কোনো কিছু যদি থাকে, ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, সেটাকে আমরা হচ্ছে কানেক্টর হিসেবে নোটাবলি ইউজ করি। তাহলে নোটাবলি কি হইলো এখানে, আমরা বলতে পারি যে পুরাটা সময় জুড়ে পিছিয়ে থাকা সত্ত্বেও, এটাকে আমরা কীভাবে বলে ইংরেজিতে, যে ল্যাগিং বিহাইন্ড বা ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে থাকা, ল্যাগিং বিহাইন্ড পুরা সময় জুড়ে, তাই না? তাহলে THROUGH, থ্রু আউট দ্য টাইম। তাহলে ল্যাগিং বিহাইন্ড থ্রু আউট দ্য টাইম, পুরা সময় জুড়ে পিছিয়ে থাকার পরও কি হলো, টিএনটি কি করলো, টিএনটি হচ্ছে গিয়ে
ওভারটেক করা, গাড়ি ওভারটেক করে না ওরকম আর কি, ওভারটেক করে গেছে, ছাড়াই গেছে, বা সারপাস একটা ওয়ার্ড আছে, খুব পারফেক্ট একটা ওয়ার্ড হয় এটাকে, আমরা ওভারটুক ইউজ করতেছি যেহেতু পাস্ট, ওভারটুক হবে ওভারটেকটা। তাহলে ওভারটুক, কাকে ওভারটেক করছে? ফেডএক্সকে। ফেডএক্স সেটা কত সালে করছে? সেটা হচ্ছে গিয়ে এই জাস্ট বিফোর বিফোর 1990, তাই না? 1990 সালের আগে এটা করছে। এবং পরবর্তীতে কি হইলো, বাকি সময়টা হচ্ছে গিয়ে লাস্ট যে 10 বছর বা একটু বেশি, 10 বছরের বেশি, এই সময়টা হচ্ছে গিয়ে টিএনটি হচ্ছে আধিপত্য বিস্তার করছে, তাই না? বা আগিয়েছিল। সো এই অংশটাকে আমরা লাস্টে যোগ করে দিই, ওভার টু ফেডেক্স বিফোর 1990। অ্যান্ড অ্যান্ড এই যে আধিপত্য বিস্তার করা, এটাকে ইংরেজিতে বলা হয় ডোমিনেট করা, তাই না? তাহলে ডোমিনেটেড ইন দ্য আমরা বলতে পারি যে ইন দ্য ফাইনাল ফিউ ইয়ার্স। সো দ্যাটস ইট। যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনার যদি আইএলটিএস কোনো মডিউলে বা কোনো টপিকে উইক হয়ে থাকেন, আপনি আমাকে কমেন্ট বক্সে সেটা জানাতে পারেন। আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের হেল্প হয় এরকম ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান।